সেতু দেশের গর্ব, টাকার অঙ্কে বিচার করা যাবে না। মাওয়ার সমাবেশে প্রধানমন্ত্রী অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম জামালপুরে বন্যা পরিস্থিতি, লাখো মানুষের ভোগান্তি, অনাহার অর্ধাহারে দিন কাটছে অনেকে। এবং গাজীপুরে মতিউরের শত কোটি টাকার সম্পদ, স্ত্রী সন্তানদের নামে কিনেছেন কয়েকশো বিঘা জমি, গড়েছেন বিলাসবহুল রিসোর্ট। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। পদ্মা সেতু দেশের গর্ব, এই সেতুকে টাকা দিয়ে বিচার করলে হবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি আরো বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবিলা করেই নির্মাণ হয়েছে এই সেতু। জানান, ডক্টর ইউনূসের জন্যই পদ্মা সেতু প্রকল্পে আটকে যায় বিশ্ব ব্যাংকের অর্থায়ন। দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ। মাওয়া থেকে আরো জানাচ্ছেন জয় যাদব। প্রায় ৮ বছরের বিশাল কর্মযজ্ঞ শেষ হলো, সমাপ্ত হলো পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ। এই প্রকল্পে বরাদ্দের ৩২,৬০৭ কোটি টাকা থেকে বেঁচে যাওয়া ১,৮৩৫ কোটি ৬৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। ২ বছর আগে যেখানে উদ্বোধন হয়েছিল সেতুটির, শুক্রবার বিকালে সেখানেই হলো সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ কাজের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাতে, সেই জন্যই আজকের এই আয়োজন। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণের টাকায় নির্মাণ হয়েছে পদ্মা সেতু, যা বিশ্বে মর্যাদা বাড়িয়েছে বাংলাদেশের। অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে, এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায়। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদে রাখতে বড় বড় জায়গা থেকে তদবির করা হয়। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, ২০ মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়, তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। সরকার প্রধান বলেন, দুর্নীতির যে অভিযোগ দিয়ে অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্ব ব্যাংক, তা আজ আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। বঙ্গবন্ধু কন্যার দৃপ্ত উচ্চারণ, যত বাধাই আসুক, জাতির পিতার আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। জয় যাদব, দেশ টিভি, মাওয়া, মুন্সিগঞ্জ। জাতীয় দাবা টুর্নামেন্টের খেলা চলাকালে হার্ট অ্যাটাকে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ দাবা ফেডারেশন চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। খেলা চলাকালে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন জিয়া। দ্রুত তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পাহাড়ি ঢল আর বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অবনতি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরের বন্যা পরিস্থিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানিতে নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি সুনামগঞ্জ, ফেনী, রাঙ্গামাটি, মৌলভীবাজার ও লালমনিরহাটের মানুষের। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। স্ত্রী সন্তান নিয়ে ভাসমান নৌকায় দিন কাটছে বানভাসী মানুষের। দিনের পর দিন অনাহার অর্থাহারে থাকতে হচ্ছে তাদের। 5 দিন ধরে এই চিত্র কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় কেউ বাঁশের মাচা, কেউ বা নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছেন। পানির কারণে স্কুলে যাইতে পারতেছি না, পড়াশোনা বন্ধ, বাড়িতেও পড়তে পারতেছি না। পোশাক নাই, খাওয়া দাওয়া নাই, থাকা, আমরা এভাবে আর কি চলতেছি। শুক্রবার ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে 72 এবং হাতিয়া পয়েন্টে 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী কুড়িগ্রামের অন্তত 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। গাইবান্ধায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতা নদীর পানি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাপাসিয়া ইউনিয়নের কেরানীচরে 200টি পরিবারের ঘরবাড়ি সহ একটি প্রাথমিক বিদ্যালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সদরসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 63টি প্রাথমিক বিদ্যালয়। একই দশা জামালপুরে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনার পানি বেড়ে প্লাবিত 3 উপজেলার 14টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বসতবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানির নিচে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত এবং কাঁচা পাকা সড়ক। শুক্রবার যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এপার ওটি একটা করে কিনে নিয়ে যেতে আসি, এজেন্ট মিলে সব কিছু আমরা বেড়তে আসি, ঘরেতেই বারবার বেড়তে আসি না। আমাদের বাড়ি ঘরেও পানি উঠছে, রাস্তাঘাটেও পানি উঠছে, এই কারণে আমরা লেখাপড়া করতে পারতেছি না। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক। পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো মনে করেন বাড়িঘরে আস্তে আস্তে ফিরতেছে, তারা বাড়িঘরের দিকে নজর দিতেছে। কোনো সরকারি কোনো লোকে আসে নাই, আমাদেরকে একটু দেখবে বা আইবে এই ধরনের কোনো একটা লোকে আসে নাই। মৌলভীবাজারে রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে অন্তত 20টি গ্রামে বন্যার পানি কমছে। তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মৌলভীবাজার থেকে, জামালপুর থেকে এবং আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ লাইকুটি এবং মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে কুটির কাছে। কুটি, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা, সবশেষ কি পরিস্থিতি এখন আমাদেরকে জানাবেন। দেখুন, মৌলভীবাজারে আজকে কোনো বৃষ্টিপাত হয় নাই, এমনকি ভারতের যে কৈলাস শহর সেখানেও বৃষ্টিপাত হয় নাই, যার কারণে মৌলভীবাজারের মনু নদী এবং ধলই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদী এবং জুরি নদী সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাওর সংলগ্ন যে 3টি উপজেলা, বিশেষ করে কুলাউড়া, বড়লেখা, জুরি, এই 3টি উপজেলার নিম্ন অঞ্চলটা এখন পর্যন্ত নিমজ্জিত এবং হাওরটা টুইটুম্বুর হয়ে আছে। কারণ কুশিয়ারা নদী দিয়ে এই হাওরের পানিটা নিষ্কাশিত হয়, কিন্তু কুশিয়ারা বিপদসীমার উপরে থাকার কারণে এই জায়গায় পানি নিষ্কাশন না হওয়ার কারণে একটা দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কুলাউড়া, বড়লেখা এবং জুরি উপজেলায়। এই উপজেলায় প্রায় এখন পর্যন্ত, এই 3টি উপজেলায় এখন পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত এই 3 উপজেলা সহ মৌলভীবাজারের সামগ্রিকভাবে 168টি প্রাথমিক বিদ্যালয় নিমজ্জিত হয়ে আছে এবং আশ্রয় কেন্দ্র থাকার কারণে কোনো পাঠ্যদান হচ্ছে না। সেই সাথে 37টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় কোনো পাঠদান করা হচ্ছে না, কারণ এইগুলোতে এখনও অনেকগুলোই নিমজ্জিত আছে এবং অনেকগুলোতে আশ্রয় কেন্দ্র রয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে মৌলভীবাজারে এখন পর্যন্ত 205টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এই আশ্রয় কেন্দ্রে প্রায় 8000-এর মতো মানুষ বসবাস করছে। কারণ যেসব মানুষ এখানে আশ্রয় কেন্দ্রে প্রথম ধাপে বন্যায় আশ্রয় নিয়েছিল,
বন্যা শেষ হওয়ার মুহূর্তে আবার বন্যায় আসায় এখন পর্যন্ত মানুষ বাড়িঘরে ফিরতে পারে নাই, যার কারণে মানুষের দুর্বিষহ জীবনযাপন করছে এই পানির সাথে লড়াই করে। এখন আপনি যে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে প্রথম ধাপে বন্যা শুরু হওয়ার পরে সরকারি পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হলে দ্বিতীয় ধাপে এই বন্যা শুরু হওয়ার পরে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পরে এবং মানুষের জনজীবন অনেকটা দুর্বিষহ হয়ে উঠলে সরকারের পক্ষ থেকে সামগ্রিকভাবে প্রয়োজনের তুলনায় যেটুকু ত্রাণ সামগ্রী দেওয়ার কথা সেটুকু দেওয়া হয় নাই। কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে ত্রাণ সামগ্রীর জন্য অচিরেই কার্যক্রম চালু করা হবে এবং যে কয়টি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে সেগুলোতেই মানুষজনকে তাদেরকে আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী দেওয়া হবে। এবং দীর্ঘদিন মানুষ লড়াই করতেছে পানির সাথে, যার কারণে মানুষের চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে, কিন্তু কোনো মেডিকেল টিমের দেখা পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন বানবাসী মানুষরা। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের জামালপুরের আমাদের প্রতিনিধি সহকর্মী তার কাছে, তিনি তার এলাকার সর্বশেষ বন্যার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। কুটি জামালপুরে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় যে বন্যার পানি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। উজানের পাহাড়ি ঢলে কিন্তু জামালপুরের ব্রহ্মপুত্র সহ যমুনা নদী সহ যে কয়েকটি নদ নদী এবং খালবিল রয়েছে সেগুলো কিন্তু এখন উপচে পড়া পানি। আমি যদি আপনাকে জানাতে চাই যে আজকে এই মুহূর্তে জামালপুরে যে ব্রহ্মপুত্রে বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 106 সেন্টিমিটার উপর দিয়ে যে বন্যার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে জানিয়েছে যে সর্বস্তরের সর্বধরনের তাদের প্রস্তুতি রয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রস্তুতি রয়েছে। এছাড়াও জামালপুরের মেলান্দ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ সহ প্রায় 4টি উপজেলায় 42টি ইউনিয়নের 1.5 লাখ লোক কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে উপজেলা প্রশাসন সর্বস্তরের ব্যবস্থা গ্রহণ করলো, সেটি কিন্তু একেবারেই অপ্রতুল 1.5 লাখ পানিবন্দী মানুষের জন্য। পানিবন্দী যারা রয়েছেন বা বানবাসী যারা রয়েছেন তারা কিন্তু সহজেই আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না, কিন্তু প্রশাসন থেকে বারবার বলার পরেও বেশ কিছু এলাকার মানুষ তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, কিন্তু বাকি সবাই তাদের যে খাদ্যশস্য রয়েছে বা ফসলাদি রয়েছে সহ ঘরের জিনিসপাতি রয়েছে, এছাড়াও যে গবাদি পশু রেখে কিন্তু খুব সহজেই তারা যাচ্ছেন না আশ্রয় কেন্দ্রে। এই নিয়ে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন যারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না, কারণ আশ্রয় কেন্দ্রে যারা যাচ্ছেন না তারা কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। সরকারের যে সহযোগিতা সেটি কিন্তু খুবই অপ্রতুল। এর মধ্যে ব্যক্তিগত কোনো উদ্যোগে কোনো সহযোগিতা বানবাসীরা পাচ্ছেন না। ইতিমধ্যে যে জেলার প্রায় 135টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে রাজীবপুর রৌমারী উপজেলায় যে সংযোগ সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্যার পানির স্রোতে ভেঙে গেছে, যার কারণে এই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়াও জামালপুরের মাদারগঞ্জের চরপাকের দহ সহ ইসলামপুরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু রাস্তা ভেঙে যাওয়ার কারণে, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমরা কিন্তু বনবাসীদের আজকে সারাদিন খোঁজখবর নিয়েছি, তাদের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করেছি। জেলা প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করার পরেও বানবাসীদের ন্যূনতম সহযোগিতা কিন্তু কেউ করছে না বা করতে পারছে না। সবকিছু মিলিয়ে জামালপুরের যারা 1.5 লাখ মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে আগামী আরো 2 দিন পানি বাড়তে পারে। বর্তমানে যদি 106 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে যায়, যদি আরো পানি বৃদ্ধি পায় তাহলে আরো বেশি মানুষ, প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ এই পানিবন্দী অবস্থায় মানবতর জীবন যাপন করবে। এই মুহূর্তে বিশেষ করে শিশুদের জন্য এবং কি যারা বৃদ্ধ রয়েছেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণের খাবার প্রয়োজন, সেই সাথে গোখাদ্যেরও কিন্তু প্রয়োজন, কারণ অনেকে গবাদি পশু, চরাঞ্চলের মানুষ গবাদি পশু দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে। সবকিছু মিলিয়ে এক ধরনের যে বানবাসী মানুষদের চরম দুর্ভোগ কিন্তু চরমে গিয়ে পৌঁছেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ন্যান্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে কুটি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে মৌলভীবাজার এবং জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার বন্যা সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। এক ছাগলেই বের করে দিল মতিউর রহমানের শত কোটি টাকার সম্পদের তথ্য। রাজস্ব কর্মকর্তার পরিচয়ে স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন স্বর্গরাজ্য। গাজীপুরেই মিলল মতিউর পরিবারের কয়েকশো বিঘা জমির তথ্য। একই সাথে গড়ে তুলেছেন বিলাসবহুল রিসোর্টও। অভিযোগ আছে রিসোর্টের ছোট ছোট কটেজে চলে অনৈতিক কাজ। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে।
ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে থলের বিড়াল বেরিয়ে আসে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের। বেরিয়ে আসে শত শত বিঘা জমি, রিসোর্ট, নামে বেনামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি সহ কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য। তার প্রথম স্ত্রী ও সন্তানদের নামে পাওয়া গেছে গাজীপুরে কয়েকশো বিঘা জমির তথ্য। এর বেশিরভাগই পুবাইল থানার খিলগাঁও মৌজায়। এই মৌজায় মতিউরের নামে 41.4% জমির নামজারি করা হয়েছে, আর লাইলা কানিজ লাকির নামে 14.5% জমি খারিজ করা হয়। খিলগাঁও মৌজাতে মতিউর লাকি দম্পতির ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে প্রায় 104% জমির নামজারি ও জমাভাগ করা হয়েছে, আর মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে রয়েছে 30% জমি। এই চারজনের যৌথ নামে 48.77% এবং প্রথম স্ত্রী ও অর্ণবের নামে আরও 45% জমি নামজারি ও জমাভাগ করা হয়েছে। এছাড়া লাইলার নামে বেনামে গাজীপুরে 5 কাঠা, বাহাদুরপুরে 27%, মেঘদুবিতে 6.60% এবং ধোপাপাড়ায় 17% জমির তথ্য পাওয়া গেছে। তার সম্পদের তালিকায় পাওয়া যায় গাজীপুরের আপন ভবন, পিকনিক অ্যান্ড শুটিং স্পট। 100 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় রিসোর্টটিতে। ভেতরে রয়েছে বিভিন্ন রাইড সহ অসংখ্য স্থাপনা, রয়েছে 28টি কটেজ। এক রাতের জন্য প্রতিটি কটেজে ভাড়া 7,000 টাকা। একান্ত সময় কাটানোর জন্য পারফেক্ট এই রিসোর্টটি। 60 বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টটিতে 35 বিঘার মালিক মতিউর ও লাইলা কানিজ লাকির। যদিও দায়িত্বরত কেউই এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্থানীয়রা জানান রিসোর্টটি পরিচালনা করেন লাইলা কানিজ লাকি। 35 বিঘার সাথে স্থানীয়দের কাছ থেকে আরও জমি বার্ষিক ভাড়া ভিত্তিতে গড়ে তোলা হয় আপন ভবন। মাঝে মাঝে যাতায়াত করেন মতিউর লাকি। এমনি মোটামুটি সময় তো তারা আসে, এসে তার একটা প্রজেক্ট করছে, তার একটা এত লোক খাটায় দেখবে না, তার প্রজেক্টটা ঘুরে একটু দেখবে তো অবশ্যই। আমরা ভাড়া নিই আবার কাছ থেকে, হ্যাঁ রাকিবা থেকে। এটা চালায় লাইলা কানিজ, আর একটা ওদের মনে হয় কোম্পানি আছে ওরা। অভিযোগ ওঠে রিসোর্টটি বানানোর সময় অনেকের কাছ থেকে জোর করে দখল নেওয়া হয় জমি। একটি ছাগলকাণ্ডে একে একে বেরিয়ে আসে মতিউরের মতো একজন রাজস্ব কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের চিত্র। তেমনভাবে যুক্ত হলো আপন ভুবন নামে এই রিসোর্টটিও। অথচ আইনের ফাঁকফোকরে এখনও অধরায় রয়ে গেছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লাইলা কানিজ লাকি। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। জাতীয় দাবা টুর্নামেন্টের খেলা চলাকালে হার্ট অ্যাটাকে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই নিয়ে আরো জানাতে রাজধানী ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা কি হাসপাতালে এসেছেন কিনা, কি বলছেন চিকিৎসকরা, আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সামনে। আপনারা যেমনটি জেনেছেন, আজ দুপুরে জাতীয় দাবার যে আসর চলছিল সেখানে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, তিনি আসলে অসুস্থ অবস্থায় তাকে কিন্তু 3টার দিকে, আজকে দুপুর 3টার দিকে তাকে কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়লে তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। তার যেই প্রতিদ্বন্দ্বী ছিল রাজীব, তিনি একসময় তিনি অসুস্থতা অবস্থায় তিনি কিন্তু আসলে চেয়ার থেকে পড়ে যান। এরপর উনার যেই প্রতিদ্বন্দ্বী ছিল তার গাড়িতে করে কিন্তু তাকে আজকে সন্ধ্যা নাগাদ তাকে কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার পর কিন্তু এখানে কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে তিনি আসলে মৃত্যুবরণ করেন। এখন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার যে ভক্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে এবং জাতীয় লেভেলের যারা খেলোয়াড় রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন তার প্রতি একটি শোক জানানোর জন্য। এখানে আমার সাথে এখনও তার পরিবারের সাথে কোনো কথা হয়নি, তবে এখানে তার কয়েকজন ভক্ত এবং অনুরাগী ছিল এবং এখানে ওই সময় যারা খেলছিলেন তার মধ্যে একজন জাতীয় লেভেলের খেলোয়াড় ফাহাদ, তিনি কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং তিনি কিন্তু সেখানে একটি প্রত্যক্ষদর্শী। ভাই, আপনি ওখানে তো ছিলেন, ওখানে আসলে কি হয়েছিল? হ্যাঁ, তো আমরা একই ভেন্যুতে খেলতেছিলাম এবং আজকের এই লাস্ট দুটো খেলা আর কি অনেক ইম্পর্টেন্ট স্ট্যান্ডিংয়ের জন্য আর কি, লাস্ট ফাইনাল স্ট্যান্ডিংয়ের জন্য। তো আমি খেলতেছিলাম, তো আমি হঠাৎ শব্দ পাই, তো আমি পিছনে তাকায় দেখি যে চেয়ার নিয়ে যে আঙ্কেল পড়ে গেছে আর কি, সে বসা ছিল ওই অবস্থায় পড়ে গেছে আর কি, এবং পড়ে সে মানে কাঁপতেছিল আর কি, এবং হাতটা মানে পুরা হয়ে গেছে। তো তার অপোনেন্ট আবার আমি মানে সবাই এসেই করছি, মানে তাকে ওই সময় হসপিটালে নিয়ে আসা হয়েছে, তবে আনার পরে তারপরে ডিক্লেয়ার করা হয়েছে যে সে মারা গেছে আর কি। আপনারা শুনছিলেন আসলে ফাহাদের মুখ থেকে, তিনি যেমনটি বলছেন যে তিনি আসলে খেলারত অবস্থায় অসুস্থ হয়ে যান এবং সেখানে কাঁপুনি দিয়ে তিনি আসলে চেয়ার থেকে পড়ে যান। এরপরে কিন্তু তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, এখানে সন্ধ্যা 6টার দিকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, তিনি কিন্তু ওনাকে মৃত ঘোষণা করেন। এরপরে কিন্তু আসলে এখানে যে হাসপাতালে যারা তার শুভাকাঙ্ক্ষী এবং নিকটাত্মীয় যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন।
আমি একজন এখানে একজন তার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমি আসলে তার কাছ থেকে একটু জানতে চাই। আমি হঠাৎ টিভির শিরোনামে দেখলাম আমাদের এই ডাবা খেলার জাতীয় দলের ডাবা খেলোয়াড় মারা গেছেন। আমি হঠাৎ শুনে এসে দেখলাম, আমি তার ভক্ত। এখন বাংলাদেশের দলের একজন জাতীয় ডাবা খেলার থেকে অনেক কিছু শিকার আছে। মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক তার আর কি বিষয়। জি, আপনারা কিন্তু শুনছিলেন। তবে এই মুহূর্তে আমি এখনও তার কোনো আত্মীয় স্বজনের সাথে আসলে কথা বলতে পারিনি। তাকে আসলে কবে নাগাদ জানাজা দেওয়া হবে, কখন এখান থেকে আসলে নিয়ে যাওয়া হবে এবং কোথায় দাফন করা হবে সেই বিষয়টি আমি এখনও নিশ্চিত হতে পারিনি। তবে পরবর্তীতে যে কোনো সময় আসলে আমি যখন নিশ্চিত হব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে সর্বশেষ। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। সরকারি চাকরিতে কোটা বহালের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কোটা বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় নতুন মাত্রা পেয়েছে এই আন্দোলন। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যমূলক কোটা প্রথার কারণে মানসিক চাপে পড়ছেন চাকরি প্রত্যাশীরা। আর কোটার পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন সংগঠন। বিশেষজ্ঞরা বলছেন পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে, তবে কোটার কারণে বৈষম্য সৃষ্টি সংবিধান পরিপন্থী। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবারও সোচ্চার চাকরি প্রত্যাশীরা। কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন ক্যাম্পাস। অন্যদিকে কোটা বহালের পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন বৈষম্যমূলক কোটা প্রথার কারণে চাকরির বাজারে বাড়তি চ্যালেঞ্জের মুখে তারা। 56% যে কোটা দিয়ে আমাদের একটা চাকরির বাজারে পুরো একটা বৈষম্যের মতো তৈরি করা হয়েছে ছাত্র সমাজের মাঝে, সেটা ছাত্রদের মধ্যে খুবই হতাশার জন্ম দিয়েছে। এটা একটা মেন্টাল প্রেশার যে আসলে মেধার ভিত্তিতে আমার জন্য মাত্র 44% কোটা বরাদ্দ থাকছে। সরকারি চাকরির মতো জায়গায় আসলে যখন এই যে কোটা বহাল রাখবেন 30%, তো সেখানে হচ্ছে কোটার মাধ্যমে হয়তো অনেকেই উঠে আসবে যারা অযোগ্য। কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল। বিদ্যমান যে কোটা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং এটা বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি এক ধরনের জুলুম, বৈষম্য। ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এই বিদ্যমান কোটা ব্যবস্থা ফিরে আসার কথা না। আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধান অনুযায়ী পশ্চাৎপদ জনগোষ্ঠীকে কোটা দিতে হবে, তবে সেটাও হওয়া উচিত মেধার ভিত্তিতে। নারী বা যেসব সংখ্যালঘিষ্ঠ আদিবাসী যারা আছেন তাদেরকে একটা কোটা দেওয়া যেতে পারে, যাতে তারা বৃহৎ জনগণের সাথে অংশগ্রহণ করতে পারে। কোটাটা কি যে 200 পাস করলো 100 নেওয়া হবে, সেইখানে একটাই হইতে পারে, কিন্তু ফেল করার ভেতর থেকে নিবে, এটা কোটা না। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 2 লক্ষ নাকি মুক্তিযোদ্ধার তালিকা হয়েছে। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই মুক্তিযুদ্ধের তালিকা সঠিক? এটা বেঠিক নাই, অসংখ্য বেঠিক আছে। এর মধ্যে পত্রিকায় দেখলাম যে 50 বছরের নিচে বয়স আছে অসংখ্য মুক্তিযোদ্ধা। সড়ক ও রেলপথ অবরোধ, অবস্থান কর্মসূচির পর শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কোটা বিরোধীরা। আর রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।